হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ টিউবার। আমি তোমাদের অঙ্কের স্যার। আজ তোমাদের পড়াবো প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। চলো দেখে নিই তোমাদের এই চ্যাপ্টারে কী কী আছে। দেখো, তুমি আজ পর্যন্ত যত সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করেছো সেগুলো সংখ্যা যদি এক জায়গায় করো, যত সংখ্যা তোমার কল্পনায় আসছে সেইগুলো সংখ্যা যদি একটা খাতাতে তুমি লেখো তাহলে সে অনেকগুলো নাম্বার পাবে। যেমন আমি কিছু নাম্বার এখানে সিলেক্ট করেছি। প্রথম সংখ্যা দেখো 1, তারপর 4, তারপর 13, তারপর 1678, তারপর একটা বড় সংখ্যা নিয়েছি। তারপর দেখো 0 নিয়েছি, তারপর নিয়েছি মাইনাস, যেগুলো নেগেটিভ সংখ্যা সেগুলোকেও নিয়েছি, -1, -7, -1345। আমার যা ইচ্ছা হয়েছে তাই লিখেছি। যেমন তারপর কিছু ভগ্নাংশ নিয়েছি আমি, এগুলো সব ভগ্নাংশ। 1-এর 2, 6-এর 17, -10-এর 11, 12-2-এর 3, এগুলো সব ভগ্নাংশ নিয়েছি। তারপরে দেখো সবগুলো সংখ্যা দশমিকে কিছু সংখ্যা নিয়েছি, যে 1.234 -0.4502, তারপর 23.34747 মাথায় একটা বার দেওয়া আছে, কেন দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর দেখো আরেকটা সংখ্যা নিয়েছি, যে 0.12131415161718 ডট ডট করে চলে যাচ্ছে, মানে কোথাও থামছে না, এটাও একটা সংখ্যা। যেমন তারপরে একটা সংখ্যা নিয়েছি 3.1416895436, এরকম একটা সংখ্যা নিয়েছি। আমি যা ইচ্ছা নিয়েছি, একটা সংখ্যা মোদ্দা কথা। তারপর একটা দেখো √2 আছে, 6 + √3 নিয়েছি, -√2, -2 -5√7 নিয়েছি। তারপর দেখো এখানে একটা সংখ্যা নিয়েছি, যেটা পাই তোমরা জেনে হবে, পাই একটা সংখ্যা, ই একটা সংখ্যা, একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে ইউলার সংখ্যা বলা হয়। তো যত সংখ্যা নিয়েছি এই প্রত্যেকটা সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আমাদের ইমাজিনেশনে আমরা যতগুলো সংখ্যা করতে পারবো, যত সংখ্যা তুমি লিখতে পারবে, সব সংখ্যায় কিন্তু বাস্তব সংখ্যা, যত দূর পর্যন্ত আমরা এখনও জানি। এবার এই বাস্তব সংখ্যার কিছু প্রকারভেদ আছে, যে কোনগুলো সংখ্যাকে কি বলবো সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম যে আসছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, এই কথাটাও তোমরা মনে রাখবে। স্বাভাবিক মানে হচ্ছে যেই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি, এই স্বাভাবিক সংখ্যাগুলোকে বলা হয় কাউন্টিং নাম্বারস, মানে যেই সংখ্যা গণনার জন্য ব্যবহার করা হয়। দেখো, যখন আদিমকালে যখন সংখ্যার আবিষ্কার হয়, তখন মানুষ যখন প্রথম সংখ্যা কিছু আবিষ্কার করেছিল, সেগুলো 1 থেকেই শুরু হয়েছিল। কারণ কাউন্টিং বা গণনা করার জন্যই আমাদের প্রথম সংখ্যার দরকার হয়েছিল। যখন সংখ্যার দরকার হয়েছিল, তখন যে নাম্বারগুলো এসেছিল সেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। দেখো, এরকম পাশে একটা ছবি দেওয়া আছে, একটা আনারস আছে। দেখো, একটা আনারস, দুটো আঙুর আছে, 3টে আপেল আছে, এভাবে করে কিছু কিছু ছবি দেওয়া আছে। আমরা এগুলো প্রত্যেকটা জিনিস আমরা গণনা করার জন্য এই সংখ্যাগুলোকে ব্যবহার করতাম। তো গণনার জন্য যে সংখ্যাগুলো, দেখো আমরা যখন ছোটোবেলায় যখন প্রথম সংখ্যা শিখি, তখন 1 থেকেই শুরু হয়েছিল। 1 শিখেছিলাম, তারপর 2 শিখেছিলাম, তারপর 3 শিখেছিলাম। তো সংখ্যা যদি বলতে হয়, তাহলে সবথেকে প্রথমে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9। এইভাবে করে যত সংখ্যা তোমার আসবে, মানে গুনতে 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 যত সংখ্যা আসবে, সব সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা। যেরকম 100 আছে, এখানে 178 আছে, 990 আছে, 1000 আছে, 1456 আছে, এগুলোও কিন্তু গুনতে গুনতে কোনো না কোনো সময় আসবে তোমার। ওই জন্য এগুলোও কিন্তু স্বাভাবিক সংখ্যা। তারপর দেখো, এখানে একটা বড় সংখ্যা আছে, এখানে আরেকটা বড় সংখ্যা আছে। এখানে আমি লিখেছি 1K। 1K মানে হচ্ছে 1000, আর 1 মিলিয়ন, মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, ঠিক আছে। তারপর 1 বিলিয়ন আছে। এই সংখ্যাগুলোও কিন্তু স্বাভাবিক সংখ্যা। তারপর দেখো, এখানে 1-এর পর অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এটাও একটা স্বাভাবিক সংখ্যা।
5^24, দেখো 5কে যদি আমি 24 বার গুণ করি, 24 পাওয়ার মানে 5কে আমি 24 বার গুণ করছি, তাহলে এটা বিশাল বড় নাম্বার আসবে। সেই সংখ্যাটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। আমি তোমাদের দেখাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা কতভাবে হতে পারে। যেরকম 12 × 10^45, এই কথাটা মানে হচ্ছে 12র পরে 45টা শূন্য লাগিয়ে দাও, 45টা শূন্য লাগিয়ে দাও, তো যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। এখানে √25 আছে, তোমরা জানো 25কে √ওভার করলে পরে 5 হয়, আর 5ও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে √25 একটা স্বাভাবিক সংখ্যা। তো আশা করছি স্বাভাবিক সংখ্যা নিয়ে তোমাদের যে ডাউট যদি থাকে তো ক্লিয়ার হয়ে গেছে। স্বাভাবিক সংখ্যা কিছুই না, 1 থেকে শুরু করব, গুনতে গুনতে যাব, যত সংখ্যা আসবে সব সংখ্যাই স্বাভাবিক, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিছু স্বাভাবিক সংখ্যার কিছু ধর্ম এখানে লেখা আছে, যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই একটি স্বাভাবিক সংখ্যা হয়। এটা কেন হয় দেখো, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নাও, যেমন আমি একটা সংখ্যা নিচ্ছি 2 আর একটা সংখ্যা নিলাম 3, তো যদি যোগ করি তো একটা কি আসবে 5ও তো একটা স্বাভাবিক সংখ্যা। তুমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নাও, যেমন নিলাম আমি 100 আর এদিকে নিচ্ছি 245, এই দুটোই স্বাভাবিক সংখ্যা। দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করে দেখছি কত আসছে, তো এটা আসবে 345, তো এটাও একটা স্বাভাবিক সংখ্যা। তো এগুলো সংখ্যা সবই কি স্বাভাবিক সংখ্যা। তার মানে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই একটি স্বাভাবিক সংখ্যা হয়। সেকেন্ড, এখানে কি বলছে, যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার গুণফলও সর্বদাই স্বাভাবিক সংখ্যা হয়। দেখো আবার সেই একই রকম আমি এক্সাম্পল নিতে পারি, যেরকম 5 গুণ 35, এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, এটাকে গুণ করে দেখো 175 হবে। তো এটাও একটা স্বাভাবিক সংখ্যা। দেখো এই দুটো স্বাভাবিক সংখ্যা ছিল, স্বাভাবিক সংখ্যাকে গুণ করলাম তো স্বাভাবিক সংখ্যাই পেলাম। যেমন নিলাম 10 গুণ 25, তো দেখো এটা গুণ করলে কত হচ্ছে 250, তো এটাও একটা স্বাভাবিক সংখ্যা। এবার এটা গুণ করছি 3 গুণ 27, তো এটা কত পাবো 81, 81ও একটা স্বাভাবিক সংখ্যা। তো দেখো যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নাও, তাদের গুণ করো, তো সেটা স্বাভাবিক সংখ্যা হতে বাধ্য, ঠিক আছে। তার মানে এই দুটো যে বাক্য দেওয়া আছে, যে স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্ট সঠিক। এবার কি বলছে, যে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কি সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে। এবার আমরা যাচাই করি, যেমন আমি যদি করি 5 - 4, দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলাম তো 1 পেলাম। হ্যাঁ 1 তো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। দেখো দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলাম তো 1 পেলাম, তো স্বাভাবিক সংখ্যা তো পাচ্ছি। তো এটা এখানে কথাটা কি লেখা আছে, সর্বদাই, তো সব সময় এটা হবে। তো দেখি আমি যদি 5 থেকে 5 বিয়োগ করে দিই, 5 থেকে 5 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত আসছে, 5 থেকে 5 বিয়োগ করলে তো স্যার 0 হয়, কিন্তু 0 তো স্বাভাবিক সংখ্যা নয়। আমি প্রথমেই বলেছিলাম স্বাভাবিক সংখ্যা সর্বদা 1 থেকে শুরু হয়, তো 0 একটা স্বাভাবিক সংখ্যা নয়। তো তার মানে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে সেটা যে স্বাভাবিক সংখ্যাই হবে তার কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে এবং নাও হতে পারে। তো 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এবার প্রশ্ন আসছে যে দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল কি সবসময় স্বাভাবিক সংখ্যা হবে। দেখে নিই এটাও। দেখো আমি যেমন একটা সংখ্যা নিচ্ছি 35, 35কে তুমি 5 দিয়ে ভাগ করো, এটাও স্বাভাবিক সংখ্যা, এটাও স্বাভাবিক সংখ্যা, দুটোকে যদি ভাগ করি কত হবে, 5 × 7 = 35, তো এটাও তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে। তো একবার তো হলো, এবার প্রশ্ন হচ্ছে সবসময় কি হবে। দেখি 35কে তুমি এক কাজ করো 7 দিয়ে ভাগ করে দাও, 7 না আমি মনে করো 17 দিয়ে ভাগ করছি, তো 17কে যদি 35 দিয়ে ভাগ করি তো দেখো কত আসছে, 35কে 17 দিয়ে ভাগ করছি, 17 × 2 = 34,
অবশিষ্ট 1 থেকে যাচ্ছে, ভাগ কিন্তু মিলছে না, তার মানে ভাগ যাচ্ছে না, তো এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা আসবে না, তাই না? তো এখানে স্বাভাবিক সংখ্যা আসবে না। তো স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। তো এখানে আমাদের বিয়োগফল আর ভাগফলে কিন্তু রেড লাইট লেগে গেছে, তাই না? তো বিয়োগফল এবং ভাগফল দুটো ভাগ করলে সবসময় স্বাভাবিক সংখ্যা হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যোগ এবং গুণের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা হবে, এটা মনে রেখো। এবার দেখো, একটা সংখ্যা যখন আমরা বিয়োগ করছিলাম দুটো স্বাভাবিক সংখ্যাকে, তো একটা সংখ্যা এসেছিল 0। তো এবার 0 নিজে নিজে প্রশ্ন করছে আমি তাহলে কে, আমি যদি স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে আমি কে? তখন 0কে একটা নাম দেওয়া হলো, সেই নামটা হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তো 0কে বলা হলো তুমি এক কাজ করো, তুমি স্বাভাবিক সংখ্যার সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাও, তুমি স্বাভাবিক সংখ্যার সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাও, এবং যুক্ত হওয়ার পরে তোমাদের যে দলটা তৈরি হবে সেই দলটার নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। তার মানে অখণ্ড সংখ্যার মধ্যে বা অখণ্ড সংখ্যার দলে কারা কারা আসবে? আসবে শূন্য আসবে, কারণ শূন্য স্বাভাবিক সংখ্যার দলে ছিল না, শূন্য চলে এলো, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, যতগুলো স্বাভাবিক সংখ্যা ছিল তারা তো আছেই, তাদের সঙ্গে শুধু শূন্য যুক্ত হলো। তার মানে কি, যে অখণ্ড সংখ্যার দলে স্বাভাবিক সংখ্যাও আছে এবং শূন্যও আছে। তো এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় 12 একটা অখণ্ড সংখ্যা হবে কি না, তো 12 একটা অখণ্ড সংখ্যা অবশ্যই হবে, 12 একটা অখণ্ড সংখ্যাও হবে এবং 12 একটা স্বাভাবিক সংখ্যাও হবে। কিন্তু শূন্যটা শুধুমাত্র অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। দেখো এখানে শূন্যটা কি বলছে হেসে হেসে, যে আমি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাই না? তো শূন্য অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা মানে তাহলে কি হলো? শূন্যের সঙ্গে স্বাভাবিক সংখ্যা যুক্ত হয়ে যে সংখ্যার দলটি তৈরি করে তাকে অখণ্ড সংখ্যা বলা হয়। এবার আসছি নেক্সট, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কেন আসলো এর আগে একটা গল্প জেনে নিই। দেখো, যে কোনো দুটি অখণ্ড সংখ্যা নাও, যে কোনো দুটি অখণ্ড সংখ্যা নাও, ওদেরকে বিয়োগ করে দাও, দুটি সংখ্যা অখণ্ড সংখ্যা বিয়োগ করো, তাহলে কি হচ্ছে? যেমন আমি নিলাম 7 মাইনাস 5, কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে না? তো এটা তো অখণ্ড সংখ্যা হচ্ছে স্যার, কিন্তু আমি যদি বলি 5 থেকে 7 বিয়োগ করলে কত হয়? তো দেখো, ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস আসে একটা, কারণ আমরা সচরাচর কি জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, কিন্তু তোমরা ছোট ক্লাসে পড়েছো যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায়, তবে সামনে একটা মাইনাস চলে আসে। তো মাইনাস 7 থেকে 5 বাদ দিলে 2, তো -2। এবার প্রশ্ন হচ্ছে -2 আমার জিজ্ঞেস করছে যে আমি তাহলে কে? আমার সামনে একটা ঋণাত্মক চিহ্ন লেগে গেছে, আমি তাহলে কে? আমি তো অখণ্ড সংখ্যার মধ্যে আসছি না, অখণ্ড সংখ্যার মধ্যে সবাই এই যে সংখ্যাগুলো আছে সেখানে কিন্তু -2 কোথাও নেই। তো -2 প্রশ্ন করছে আমি তাহলে কে? তখন -2কে বলা হলো তুমি এক কাজ করো, তুমি এবং তোমাদের যতগুলো সংখ্যা আছে তোমাদের মতো, যেমন -2, -1, -3, -5, -10, -100, -90, যতগুলো মাইনাস সংখ্যা আছে সেগুলো সংখ্যাকে এক জায়গায় করো, আর তোমরা অখণ্ড সংখ্যার দলে গিয়ে যুক্ত হয়ে যাও। তো যুক্ত হয়ে যাওয়ার পর তোমরা যে দলটি তৈরি করবে সেই দলটির নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এখানে পূর্ণ সংখ্যা কি বলছে? পূর্ণ সংখ্যা বলছে ধনাত্মক সংখ্যা এবং শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো শূন্য আছে, পূর্ণ সংখ্যার দলে শূন্য আছে, এবং এই যে সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সবগুলো নাম্বার কিন্তু ধনাত্মক সংখ্যা, এদের সামনে একটা প্লাস চিহ্ন আছে,
এদের সামনে একটা প্লাস চিহ্ন আছে। তো প্রত্যেকটা সংখ্যা এক একটা ধনাত্মক সংখ্যা, এই জন্যই কিন্তু এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদেরকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সামনে যদি একটা করে মাইনাস লাগিয়ে দেওয়া হয়, তাহলে যে সংখ্যাগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে -1, -2, -3, -4। এই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলোতে সবার সামনে একটা করে মাইনাস আছে, ঋণাত্মক চিহ্ন আছে। মাইনাসটাকে বলা হয় ঋণাত্মক চিহ্ন, আর প্লাসটাকে বলা হয় ধনাত্মক চিহ্ন। তো দেখো এই সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং 0, এই তিনটে দল এক জায়গায় মিলিত হয়ে যে দলটি তৈরি করে তাকে বলা হয় পূর্ণ সংখ্যার দল। তাকে বলা হয় পূর্ণ সংখ্যার দল। তাহলে এবার পূর্ণ সংখ্যা যদি বলা হয় যে -111, এটা পূর্ণ সংখ্যা কি না? তো উত্তর হবে হ্যাঁ স্যার, -111 তো পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, এখানে শূন্যের কিছু বলার আছে। শূন্য কি বলছে? আমি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়। এখানে দেখো এই দলটাতে যতগুলো নাম্বার আছে, যে হলুদ সংখ্যাগুলো আছে, সেই দলটাতে প্রত্যেকটা নাম্বার ধনাত্মক, আর তার নিচের দলটাতে প্রত্যেকটা সংখ্যা ঋণাত্মক। কিন্তু এখানে 0 একা আছে বসে, তো 0 বলছে আমি না ধনাত্মক না ঋণাত্মক, তো আমি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয়। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছি পূর্ণ সংখ্যা কিছু ধর্মে। দেখো ওখানে যখন আমরা স্বাভাবিক সংখ্যাতে যোগফল এবং গুণফল করেছিলাম, তো সেটা হয়ে গেছিলো যে দুটো সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছিল, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছিল, কিন্তু বিয়োগফলটা হচ্ছিল না। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিয়োগফলের ঝামেলাটা মিটে গেল। কেমন করে? যেমন দেখো, আমি প্রথমে যোগফলের ব্যাপারটা বলছি যে 7, হ্যাঁ, +7, এর সঙ্গে আমি যোগ করছি -3। তোমরা এটা ছোটো ক্লাসে পড়েছো কী করে যোগ করতে হয়। তো দেখো এটা কি করে বের হবে, কারণ এটাও একটা পূর্ণ সংখ্যা এবং এটাও একটা পূর্ণ সংখ্যা। তো 7 আর 3, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তো বিয়োগ তো হবে। তো বিয়োগ করে দিলে 7 থেকে 3 বাদ দিলে 4, যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে। তো এখানে 7 বড়, তার চিহ্ন প্লাস। এইভাবে করে তো শিখেছিলাম। তো এটা কি আসলো? +4। তো এটাও তো একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? তো যে কোনো দুটি পূর্ণ সংখ্যার আমরা যদি যোগ করি তো সেটা একটা পূর্ণ সংখ্যাই হবে। একইভাবে যদি গুণ করি, যেমন আমি বললাম +7কে আমরা -3 দিয়ে গুণ করি, তো আমরা এটা গুণ করে কী করে করি? 7কে 3 দিয়ে তোমরা 21 হয়ে যাবে গুণ, এবং প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। তো এটাও তো একটা পূর্ণ সংখ্যা, -21ও একটা পূর্ণ সংখ্যা। তো যে কোনো দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যাই হয়। এবার দেখো বিয়োগফলের ক্ষেত্রে, যেমন বললাম +7 বিয়োগ করছি, এবার -3, এবার বিয়োগ করছি। তো আমরা জানি এটা কি করে বিয়োগ করতে হয়। +7 তো +7 থাক, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, +3। তো দুটোই প্লাস আছে, তাহলে যোগ হবে। তো 7 আর 3 10, এবং 7 বড় আছে, ওর চিহ্ন প্লাস আছে, তো +10। তো এর দেখো +10 তো একটা পূর্ণ সংখ্যা, তো এটাও ঠিক আছে। তো যে কোনো দুটি পূর্ণ সংখ্যার যোগফল, গুণফল এবং বিয়োগফল সর্বদাই একটি পূর্ণ সংখ্যা হবে, তাই না? এবার প্রশ্ন হচ্ছে, স্যার ভাগফল কি হবে? তাহলে দেখে নিই দুটো পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই পূর্ণ সংখ্যা হচ্ছে কি না। যেমন আমি বললাম যে 30কে আমি -10 দিয়ে ভাগ করছি। দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। 30কে আমি -10 দিয়ে ভাগ করছি, তাহলে এটা 30কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, এবং প্লাস মাইনাসে মাইনাস হয়, তো -3। এটা একটা পূর্ণ সংখ্যা। তো ভাগফল তো স্যার হচ্ছে, কিন্তু না, সব সময় হবে না, সর্বদাই হবে না। কেন হবে না দেখে নিচ্ছি। আমি যদি 30কে 9 দিয়ে ভাগ করে দিই,
30কে যদি আমি 9 দিয়ে ভাগ করে দিই, এটাকে মাইনাস নিয়ে নিই, এটা প্লাস নিয়ে নিই, তো দেখো কি হচ্ছে, মাইনাস প্লাসে তো মাইনাস হয়ে গেল স্যার, কিন্তু যদি আমি এটা কাটি তো 3 3 9, 3 10 30, 10কে 3 দিয়ে ভাগ করা যায় না, অবশিষ্ট থেকে যাবে, তাই না? 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট থেকে যাবে। তো এই যে সংখ্যাটা আসবে সেটা কোনো সময় পূর্ণ সংখ্যা আসবে না, তো এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে না, তো এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হচ্ছে না। তার মানে কি, যে কোনো দুটি পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। তো এখানে আমাদের যোগফল, গুণফল, বিয়োগফল তো হয়ে গেল, কিন্তু ভাগফলের একটা ঝামেলা থেকে গেল। তাহলে আরও কিছু সংখ্যা এখানে তৈরি হতে পারে। তো এরপরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা ভাগ থেকে জন্ম নেবে। কি থেকে জন্ম নেবে? দুটো পূর্ণ সংখ্যার ভাগ থেকে জন্ম নেবে। তো কি করে নেবে? দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করে দাও, যে কোনো দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করে দাও। যেমন 2কে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, তো এটা কত হবে? তো এটা 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। কাটাকুটি করলে পরে 2 দিয়ে যদি কাটাকুটি করে দিই তাহলে 2 1 2, 2 2 4, তো 1 2। দেখো এটা আর কাটাকুটি যাচ্ছে না, কিন্তু এটা এই রকম দেখতে লাগছে, p/q, মানে উপরে একটা সংখ্যা আর নিচে একটা সংখ্যা, তো এরকম দেখতে লাগছে p/q এর মতো। তো এই সংখ্যাটাকে বলা হয় মূলদ সংখ্যা। এই সংখ্যাটাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। আমরা তো জানতাম স্যার এটাকে ভগ্নাংশ বলা হয়। হ্যাঁ, এটাকে ভগ্নাংশই বলা হয়, কিন্তু এটাকে মূলদ সংখ্যাও বলা হয়। তো মূলদ সংখ্যা কীরকম দেখতে হয়, কীরকম হলে পরে আমি মূলদ সংখ্যা বলবো, তো সেটা আগে জেনে নিই। দেখো মূলদ সংখ্যার সংজ্ঞাতে কি বলছে। এখানে বলছে যে সকল সংখ্যাকে p/q p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ, আমি তোমাকে বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা থাকবে। তো পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল টু 0, কিউ এর মান 0 হবে না। দেখো 0 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে বলছে কিউ তো পূর্ণ সংখ্যা হবে, কিন্তু কিউ শূন্য হবে না, তাদের মূল সংখ্যা বলা হয়। ঠিক আছে, তার মানে যে কোনো দুটো সংখ্যাকে আমরা ভাগ করব, যেই সংখ্যাগুলো তৈরি হবে তাদেরকে আমরা মূল সংখ্যা বলবো। যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করব, যেই সংখ্যাগুলো আমাদের তৈরি হবে তাদের বলবো আমরা মূল সংখ্যা। যেমন দেখো, এবার কিছু আমি এক্সাম্পল নিয়েছি এখানে। দেখো 0 নিজে একটা মূল সংখ্যা, তারপর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই সংখ্যাগুলো মূল সংখ্যা। তারপর -1 -2 -3 -4 সবগুলো আছে, এরাও মূল সংখ্যা। তারপর কিছু ভগ্নাংশ আছে, এরাও মূল সংখ্যা। তারপর কিছু দশমিক সংখ্যা আছে, এরাও মূল সংখ্যা। তো প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো বললেন p/q আকারে লিখতে হবে, কিন্তু এখানে তো p/q আকারে এই যে একটা আছে, 1 তো p/q আকারে নেই, 1 তো শুধু 1 আছে, এখানে তো ভগ্নাংশের মতো দেখতে নেই এরা, তাহলে এটা মূল সংখ্যা কী করে হলো? দেখো এখানে লেখা আছে, ওই তোমরা সংজ্ঞাটা ভালো করে পড়ো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে যে সকল সংখ্যাকে প্রকাশ করতে হবে ওই আকারে। তো দেখো 1 আছে, 1কে আমরা লিখতে পারবো 1/1, অবশ্যই লিখতে পারবো, কারণ 1কে যদি 1 দিয়ে ভাগ করি তো 1 তো হবে। তো দেখো এটা p আর এটা q, তো p/q আকারে লিখে দিলাম, তাই না? পিটা হচ্ছে 1, কিউটাও হচ্ছে 1, দুটোই পূর্ণ সংখ্যা, তো p/q আকারে লিখে দিলাম, তো এটা মূলদ সংখ্যা হয়ে গেল। এটা কি হয়ে গেল? মূলদ সংখ্যা। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমি বলি 6টা মূলদ সংখ্যা কিনা, তো 6কে আমরা লিখতে পারবো 6/1, তাই না? 6কে যদি যে কোনো সংখ্যাকে তুমি 1 দিয়ে ভাগ করো সেই সংখ্যাটাই হবে। তো 6কে আমরা লিখতে পারবো 6/1, তো একটাও p/q আকারে লেখা গেল, তো এটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার আশা করি বুঝতে পারছো যে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাকেই আমরা
প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাকেই আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। তার মানে এই সংখ্যাগুলো প্রত্যেকটা কি হয়ে যাচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু মূলদ সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যাগুলো দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, একই রকমভাবে প্রত্যেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আছে -1, -2, -3, এগুলোকেও আমরা লিখতে পারবো পি বাই কিউ আকারে। যেমন আমি নিলাম -5, দেখো -5কে আমরা লিখতে পারবো -5/1। এবার -5 তো একটা পূর্ণ সংখ্যা, এটা তো পূর্ণ সংখ্যা, আর 1টাও একটা পূর্ণ সংখ্যা, তো পি বাই কিউ আকারে লেখা গেল, তো এটাও একটা মূল সংখ্যা হয়ে গেল, তো এটাও একটা মূল সংখ্যা হয়ে গেল। বুঝতে পারছো আশা করি, তাই না? তো -5টাও একটা মূল সংখ্যা। এইভাবেও আমরা প্রমাণ করতে পারবো যে -6টাও একটা মূল সংখ্যা, -7ও একটা মূল সংখ্যা, -8ও একটা মূল সংখ্যা। এবার চলে আসি স্যার উপরে একটা নাম্বার তো আপনি ছেড়ে দিলেন, 0টা, সেটা কি করে হবে? তো সেটা 0টা কি করে হবে? এবার দেখো, শূন্যকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, ধরো 0 আছে, শূন্যকে আমি 5 না, আমি যে কোনো সংখ্যা নিচ্ছি, 3 দিয়ে ভাগ করি, তো শূন্যকে আমরা 3 দিয়ে ভাগ করলে তো শূন্যই তো হবে। দেখো 3 দিয়ে আমি শূন্যকে ভাগ করছি, তো 3 শূন্যই 0, হ্যাঁ তাই না? 3 শূন্যই 0, তো 0 ভাগ হলো, তাহলে শূন্যকে আমরা 0/3 লিখতে পারি, শূন্যকে আমরা 0/3 লিখতে পারি। এবার দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা, তো পি বাই কিউ আকারে তো লেখা গেল, পি হচ্ছে 0 আর কিউ হচ্ছে 3। শুধু একটা কথায় মাথায় রাখতে হবে, কিউ এর মানটা যেন 0 না হয়, তো কিউ ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কিউ এর মানটা যেন 0 না হয়। কেন 0 হতে হবে না সেটাও আমরা আলোচনা করব, ঠিক আছে? তো 0 = 0/3, তো পি বাই কিউ আকারে লেখা গেল, তো আমরা এটাকেও বলবো মূলদ সংখ্যা। তো 0 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? এবার তারপরে কিছু ভগ্নাংশ আসছে, যেমন 1/2 আছে। 1/2 তো স্যার ও তো দেখতেই পি বাই কিউ লাগছে, তো সেটা তো মূলদ সংখ্যা হবে। 1/2 একটা মূলদ সংখ্যা হবে, 6/17 একটা মূলদ সংখ্যা হবে, -10/11, দেখো -10/11কে আমরা লিখতে পারবো -10/11। এবার -10 তো একটা পূর্ণ সংখ্যা এবং 11ও একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাও একটা পি বাই কিউ আকারে লিখতে পারলাম। তো -10/11 এটাও একটা মূলদ সংখ্যা। এখানে একটা দেওয়া আছে 12/2/3। দেখো তোমরা যদি জানো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে নিয়ে যেতে হয়, তো 12কে 3 দিয়ে গুণ করতে হয় আর উপরে সংখ্যাটা যোগ করে দিতে হয়। তো 12 × 3 = 36 + 2, তো হয়ে গেল 38/3। দেখো এই সংখ্যাটাকে এই আকারে প্রকাশ করা গেল, যেখানে 38টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং 3টাও একটা পূর্ণ সংখ্যা, তো দুটি পূর্ণ সংখ্যার ভাগ একটি মূলদ সংখ্যা হবে, তো এটাও একটা কী হয়ে গেল, মূলদ সংখ্যা হলো, তাই না? এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে মিশ্রিত যে ভগ্নাংশগুলো আছে সেগুলোও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। একইভাবে এটাও পূর্ণ সংখ্যা হবে এবং 36/7 এটা তো দেওয়াই আছে পি বাই কিউ আকারে, তো এটা পূর্ণ সংখ্যা হবে। দেখো আমি কিছু র্যান্ডামলি কিছু এখানে মূলদ সংখ্যা লিখেছি, অনেক কোটি কোটি হাজার হাজার মূলদ সংখ্যা আছে, তোমরা যা ইচ্ছা নিতে পারো। এবার এখানে কিছু দশমিক সংখ্যা আছে। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে, স্যার দশমিক সংখ্যাটাকে পি বাই কিউ আকারে কীভাবে লিখবেন? তো এখানে দেখো দশমিক সংখ্যা কি আছে, 1.234। এটাকে অ্যাকচুয়ালি লেখা হয়, দশমিকটা তুলে দিতে হয় কীভাবে, 1 2 3 4 লিখবো আমরা, এবং দশমিকের জন্য নিচে একটা 1 আসে, দশমিকের জন্য নিচে একটা 1 আসে, এবং দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, 1 2 3। দেখো এই একটা সংখ্যা আসলো, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা সমান, তার মানে আমরা এই সংখ্যাটাকে এই সংখ্যাতে প্রকাশ করতে পারলাম। আর এই সংখ্যাটা কেমন সংখ্যা, পি বাই কিউ আকারে আছে, এই সংখ্যাটা পি বাই কিউ আকারে আছে, তার মানে এই সংখ্যাটাও একটা মূলদ সংখ্যা। তাহলে যে এই দশমিক সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ 1.234, এটাও একটা মূলদ সংখ্যা। অনেক স্টুডেন্টস এটা ভুল করে যে দশমিক দেখে বলে দেয় যে এটা মূলদ সংখ্যা হবে না, কারণ মূলদ সংখ্যা মানেই তো পি বাই কিউ আকারে লাগবে, এখানে তো দশমিক আছে তো এখানে তো মূলদ সংখ্যা হবে না, কিন্তু তা নয়।
আমরা দশমিককে মূলদ সংখ্যাতে মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। ফর এক্সাম্পল আরেকটা সংখ্যা নিচ্ছি -0.4502। এটাকে আমরা কি করে লিখব? প্রথমে আমরা -4502 লিখে দেব, আর নিচে লিখব পয়েন্টের জন্য একটা 1 এবং পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, 4টা শূন্য। তো দেখো এখানে হচ্ছে পিটা হচ্ছে -4502 আর কিউটা হচ্ছে 10,000, দুটোই পূর্ণ সংখ্যা। তো তার মানে এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম। তো এটাও একটা মূলদ সংখ্যা, তাই না? তো এখানে যতগুলো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তুই মূলদ সংখ্যা। এখানে দেওয়া আছে 0. হ্যাঁ, এবার এটা একটা দারুণ জিনিস দেওয়া আছে, সেটা সম্পর্কে জানতে হবে। কি আছে? 23.347 আর 47-এর মাথায় বার দেওয়া আছে। এটাকে বলা হয় আবৃত্ত দশমিক। এটাকে বলা হয় আবৃত্ত দশমিক। এটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সময়ে। আবৃত্ত দশমিককে যদি ভগ্নাংশে নিয়ে যেতে হয় তাহলে সেটা কি হবে? 23, ভগ্নাংশটা শুরু হবে এভাবে, লিখতে হবে 347, এটা লিখতে হয় পুরোটা 347। যার মাথায় বার নেই, দেখো 3-র মাথায় বার নেই, তো 3-কে মাইনাস করে দিতে হবে, মাইনাস করে দিলাম। এবং যতগুলোতে বার আছে ততগুলো 9, আর যতগুলোতে বার নেই ততগুলো 0। তো এটা কত হলো? 23.344/990। তো এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটাও একটা পি বাই কিউ আকারে আমরা লিখতে পারবো। এখন একটু আগেই বললাম মিশ্রিত ভগ্নাংশকে আমরা অপ্রকৃত নিয়ে যাবো, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলেই আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, তাই না? তো এই সংখ্যাটাও একটা মূলদ সংখ্যা। এই যে আমরা এই আবৃত দশমিকটা দেখেছিলাম, এটাও একটা মূলদ সংখ্যা। এটাও কিন্তু একটা আবৃত দশমিক। দেখো কি আছে? 0.124 মানে একটা সংখ্যা তিনটা যে ডিজিট আছে 124 বারবার রিপিট হচ্ছে। তো এটাকে লিখতে হয় 0.124। এই সংখ্যাগুলো রিপিট হচ্ছে বলে এদের মাথায় বার। ঠিক আছে? তো এখনই বললাম যে আবৃত দশমিকও একটা পি বাই কিউ আকারে লেখা যাবে। তো এটাও একটা মূলদ সংখ্যা হবে, তাই না? ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে আসছি। এখানে কি বলছে দেখো, যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা হবে। যেমন আমি দেখো 1/2 নিচ্ছি, এটা মূলদ সংখ্যা, আর একটা নিচ্ছি 5/6। এবার এদেরকে যোগ করো। তোমরা যদি যোগ করো তাহলে কি হবে? 2 এবং 6-এর লসাগু 6। 6কে তোমরা 2 ভাগ করো 3, 3কে 1 দিয়ে গুণ করো, 3 1-এ 3। আশা করি তোমরা ভগ্নাংশের যোগ পারো। যদি তোমাদের ভগ্নাংশের যোগ করতে অসুবিধা হয় তাহলে তোমরা ইউটিউবে অন্য ভিডিও দেখে নিতে পারো যেখানে ভগ্নাংশের যোগ শেখানো হয়। 6 ভাগ করলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1 × 5 দ্যাট ইজ 5। তো এটা কত হলো? 8/6। দেখো এটা একটা মূলদ সংখ্যা ছিল, এটাও একটা মূলদ সংখ্যা ছিল, দুটোই মূলদ সংখ্যা ছিল। এদেরকে যোগ করলাম 8/6 আসলো। তো এটাও তো একটা মূলদ সংখ্যা, তো এটাও একটা মূলদ সংখ্যা হবে, কারণ পি বাই কিউ আকারে আছে। তো এটাও একটা মূলদ সংখ্যা। তো যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদাই মূলদ সংখ্যা হয়, এটা মনে রেখো। এবার এখানে কি বলছে? যে কোনো দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা হয়। কেন? আবার সেই একই উদাহরণ নিচ্ছি, 1/2 গুণ 5/6। এরা যদি গুণ করি আমরা কি করে গুণ হয়? হরকে হর দিয়ে গুণ, লবকে লব দিয়ে গুণ। তো হরকে হর দিয়ে গুণ করলে 2 6 12, লবকে লব দিয়ে গুণ করলে 5 1 5। তো 5/12। দেখো এটাও পি বাই কিউ আকারে আছে, তো এটাও একটা মূলদ সংখ্যা, তাই না? এটাও একটা মূলদ সংখ্যা। তো যে কোনো দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা হয়। এখানে দেখো যে কোনো দুটি মূলদ সংখ্যার বিয়োগফল, হ্যাঁ 1/2 - 5/6। আমি সেই উদাহরণটাই নিচ্ছি, তোমরা বিভিন্ন উদাহরণ নিয়ে কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো একইভাবে লসাগু 6, আর এখানে 3, আর এখানে -5। 3 থেকে 5 বিয়োগ করলে -2/6। দেখো -2ও তো একটা পূর্ণ সংখ্যা,
তো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তো দেখো এটা পি বাই কিউ আকারে হয়ে গেল, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা মূলদ সংখ্যা। কিন্তু ভাগফলটা কি হবে? প্রশ্নচিহ্ন। ভাগফলটা কি হবে? দেখো কি করে হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করি। 1-এর 2-কে যদি আমি 5-এর 6 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? কি দাঁড়াচ্ছে দেখো, আমরা জানি ভাগ ভাগ করতে গেলে ভগ্নাংশ ওটা উল্টে 6-এর 5 হয়ে যাবে, তাই না? তো 6-1-কে 6, 2 পাচ্ছে 10, এটা তো পি বাই কিউ আকারে হলো, তো এটা তো স্যার মূল সংখ্যা হয়ে যাচ্ছে। আবার একটা উদাহরণ নিচ্ছি, 23-এর 10 ভাগ 2-এর 3, তো এটা কত হবে? 23-এর 10 ভাগটা হয়ে যাবে গুণ, আর পরবর্তী ভগ্নাংশটা উল্টে 3-এর 2 হয়ে যাবে। তো 23 3-এ 69/20, তাই না? 10 দুগুণা 20। তো এটাও একটা মূলদ সংখ্যা হচ্ছে, এটাও একটা মূলদ সংখ্যা। তুমি যতগুলো করো প্রত্যেকটা কিন্তু মূলদ সংখ্যা হবে। কিন্তু একটা জায়গায় অসুবিধা হবে, বলছে শূন্য একটা মূলদ সংখ্যা এবং শূন্য এটাও একটা মূলদ সংখ্যা। তো শূন্যকে দিয়ে যদি শূন্যকে ভাগ করা হয় তাহলে কি হবে? অথবা যদি আমরা 5 একটা মূলদ সংখ্যাকে শূন্য একটা মূলদ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কি হবে? সেটা কি মূলদ সংখ্যা হবে? প্রশ্ন। করছি। দেখো শূন্যকে আমরা শূন্য দিয়ে ভাগ করছি, তো শূন্যর ঘর নামতা তোমরা জানো, 0-1-এ 0, 0-2-এ 0, 0-3-এ 0, 0-4-এ 0, 0-5-এ 0। শূন্যকে তুমি যত দিয়ে গুণ করো শূন্যই হবে, তাই না? তো আমি এক কাজ করছি, 0-1-কে 0 নিলাম, মিলে গেল ভাগ। তো ভাগফল কত হলো? 1। মনে করো 3 ভাই আছে, রাম, শ্যাম, যদু। এই রাম এটা এই ক্যালকুলেশনটা রাম করলো, ঠিক আছে? এবার শ্যাম বলছে আমি এইভাবে করব, 0-3-এ 0, ভাগ মিলে গেল। তো ভাগফল কত হলো? 3 হলো। তো শ্যামের যে ভাগফল হলো তার 3 হলো, শূন্যকে 0 দিয়ে ভাগ করার পর। রামের হলো 1। এবার শূন্যকে এবার যদু ভাগ করছে, 0 দিয়ে শূন্যকে ভাগ করছে, তো ও বলছে 0-10-এ 0। হ্যাঁ, সেটাও তো ঠিক। তাহলে যে যদুর ভাগ আসলো 10, ঠিক আছে? আরেকজন ভাগটা এভাবে করছে, শূন্যকে 0 দিয়ে ভাগ করছে এভাবে, 0-3-এ 0, 0 নামলো, 0 থেকে 0 বিয়োগ করলে 0 নামলো, 0-5-এ 0, ভাগ মিলে গেল। তো 35। তো তোমাদের এখন হাসি পাচ্ছে হয়তো যে সবার উত্তর আলাদা আলাদা কেন আসছে। হ্যাঁ, এটাতে সবার উত্তর আলাদা আলাদাই আসবে। কারো 1 আসবে, কারো 2 আসবে, কারো 10 আসবে, কারো 20 আসবে, কারো 25 আসবে, কারো 90 আসবে, কারো 85 আসবে, কারো 190 আসবে, যা কিছু আসতে পারে। তার মানে শূন্যকে 0 দিয়ে আমরা ভাগ করতে পারছি না, একটা নির্দিষ্ট সংখ্যা উত্তর আসছে না। তার মানে শূন্যকে 0 দিয়ে ভাগ করলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা বলবো অসংজ্ঞাত। অসংজ্ঞাত কথাটার মানে হচ্ছে কি? মানে অসংজ্ঞাত কথাটার মানে হচ্ছে যার মান নির্ণয় করা যায় না, ঠিক আছে? তো শূন্যকে 0 দিয়ে ভাগ করলে পরে আমরা কোনো মান পাবো না, আর ওটার নাম বলবো আমরা অসংজ্ঞাত, ঠিক আছে? এবার বলা হচ্ছে যদি আমরা 5-কে 0 দিয়ে ভাগ করি, তাই না? যদি আমরা কোনো একটা অশূন্য সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? তো সেক্ষেত্রে কি হবে একটু দেখে নিই। 0 আছে, আমরা 5-কে 0 দিয়ে ভাগ করছি, তো কি হবে? 0-7-এ 0 নামলো, 5 থেকে 0 বাদ দিলে 5, তো অবশিষ্ট থেকে গেছে, আবার যাবে 0-2-এ 0, আবার অবশিষ্ট থেকে গেছে, আবার যাবে
শূন্য 3 শূন্য, আবার 5 মাইনাস শূন্য 5, আবার যাবে 0 4 শূন্য, আবার 5 নামবে, ঠিক? তো আবার লিখতে পারো 0 8 শূন্য, তো 5 থেকে শূন্য বাদ দিলে আবার 5 নামবে। দেখো তো কোনোদিন শেষ হবে? এই ভাগটা তুমি করতে যাও, শূন্যটা 5টা কোনোদিন মিলবে? এটা কোনোদিনও মিলবে না, তাই না? দেখো 0 8 আবার শূন্য, আবার 5 থেকে শূন্য বাদ দিলে 5। তো আমরা জানি যখনই এই ভাজকের থেকে এই অবশিষ্ট বড় থাকবে তখন আরও নিতে হয়। তো 0 থেকে তো 5 বড় আছে, তো আবার নাও 0 1 শূন্য। তো এইভাবে করে কোনোদিনও শেষ হবে না, তুমি লিখতে যাও। তো এই যে ভাগফল সংখ্যাটা আসবে সেটা কত বড় সংখ্যা আসবে? অনেক বড়, তাই না? লিখতে যাও, শেষই হবে না, অনেক বড় নাম্বার আসবে। ইনফ্যাক্ট কোনোদিনও তো মিলবে না, তাই না? তো কোথাও গিয়ে থামবে না। তো ওই জন্যই এই সংখ্যাটাকে বলা হয় অসীম, যার কোনো সীমা নেই, অসীম। ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে অসীম আর এটার উত্তর হচ্ছে অসংজ্ঞাত। মাথায় রাখবে, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়, এবং 5কে শূন্য দিয়ে বা যে কোনো অশূন্য সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয় না, সেখানে অসীম হয়। ঠিক আছে, যেমন আমি তোমাকে বলছি, এখানে কিছু উদাহরণ দিচ্ছি। শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? অসংজ্ঞাত। কিন্তু 10কে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে অসীম। 25কে তোমরা শূন্য দিয়ে ভাগ করো তো এটাও হবে অসীম। 190কে শূন্য দিয়ে ভাগ করো তো এটাও হবে অসীম। যে কোনো অশূন্য সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেটা অসীম হবে, মাথায় রেখো। কিন্তু এখানে কিছু স্টুডেন্টস কনফিউজড হয়ে যায় কি শূন্যকে আমি যদি একটা অশূন্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তো সেটা সবসময় শূন্য হবে। ঠিক আছে, যেমন 5কে আমি 5 দিয়ে ভাগ করছি, তো 5 0 5, 5 0 0, বাস মিলে গেল। তো উত্তর কত হলো? 0। উত্তর হলো 0। তো শূন্যকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে সেটা 0 হয়। তাহলে এবার একটা প্রশ্ন যে ছিল যে কোনো দুটি মূলদ সংখ্যার ভাগফল কি সবসময় মূলদ হবে? ঠিক আছে, তো এর উত্তর হবে হ্যাঁ হবে, যদি ভাজক শূন্য না হয়, মানে যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা শূন্য না হয়, তাই না? দেখো এখানে ভাজক শূন্য আছে, এখানেও ভাজক শূন্য আছে, তো এক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি না, এই দুটো ক্ষেত্রে মূলদ সংখ্যা পাচ্ছি না। তো ভাজক যদি শূন্য না হয় তাহলে দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদাই মূলদ হবে। ঠিক আছে, কিন্তু যদি ভাজক শূন্য হয় তাহলে সেটা আমরা বলতে পারবো না যে সেটা মূলদ সংখ্যা হবে কি হবে না। ঠিক আছে, এবার যেটা আসছে সেটা হচ্ছে সমতুল্য মূলদ সংখ্যা। সেটা কি জিনিস? দেখো এখানে তিনটা রুটি আছে, তিনটাই রুটি আছে, সমান পরিমাণের রুটি আছে, রুটির সাইজ ছোট বড় নেই। ঠিক আছে, তিনটাই রুটি আছে। এবার তিন ভাই আছে, তিন ভাইয়ের নাম, একজনের নাম বান্টি, একজনের নাম পল্টু, আর এক বোন আছে মনে করো নাও, এক বোন যার নাম রিঙ্কি। বান্টি, পল্টু, রিঙ্কি। এবার তিনজনেই বলছে তিনজনের কাছে একটা রুটি আছে, কিন্তু মাকে বলল যে মা তুমি এক কাজ করো। বান্টি বলছে প্রথমে বান্টি বলছে যে তুমি রুটিটাকে 8 ভাগে ভাগ করো, একটা রুটিকে তুমি 8 ভাগে ভাগ করো এবং 4টি ভাগ আমাকে দিয়ে দাও। ঠিক আছে, ভালো করে শোনো কথাটা। একটা রুটিকে টোটাল 8টি ভাগে ভাগ করো। দেখো এখানে আমি যদি দেখাই রুটিটাতে কি আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর।
8টা ভাগে ভাগ করা আছে। এবার বললো 4টি ভাগ আমাকে দিয়ে দাও, এই 4টা ভাগ বান্টি চেয়ে নিল। ঠিক আছে, তো তার কাছে যে রুটিটা থাকলো সেটা হচ্ছে 4-এর 8, 4-এর 8 পরিমাণ রুটি বান্টির কাছে থাকলো। ঠিক আছে, এবার পল্টু বলছে যে মা তুমি এক কাজ করো, রুটিটাকে 4 ভাগে ভাগ করো, রুটিটাকে 4 ভাগে ভাগ করো এবং 2টি ভাগ আমাকে দিয়ে দাও। 4 ভাগে ভাগ করো, তার মধ্যে 2টি আমাকে দিয়ে দাও, 4 ভাগের 2 ভাগ। তো 4 ভাগে ভাগ করলো মা, 4টি ভাগে ভাগ করে 2টি ভাগ পল্টুকে দিয়ে দিল। ঠিক আছে, এবার রিঙ্কি বলছে যে মা তুমি এক কাজ করো, রুটিটাকে সিম্পলি 2টি ভাগে ভাগ করো এবং 1টি ভাগ আমাকে দিয়ে দাও। 2টি ভাগে ভাগ করো এবং 1টি ভাগ আমাকে দিয়ে দাও। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কে বেশি রুটি পাবে? এই 3 জনের মধ্যে রুটি বেশি কে পাবে? তোমরা ছবিতে স্পষ্ট বুঝতে পারছো যে 3 জনেরই রুটির সমান, 3 জনের রুটির পরিমাণটা সমান আছে। দেখো একদম পুরোপুরি অর্ধেক আছে, আছে না? হলুদ পোর্শনটা দেখো অর্ধেক আছে। তো 3 জনের রুটি সমান পাচ্ছে। একজন পেয়েছে 4-এর 8, একজন পেয়েছে 2-এর 4, একজন পেয়েছে 1-এর 2। কিন্তু এখানে বলা হচ্ছে যে 3 জনেই সমান রুটি পেয়েছে, তাই না? তো এখানে তার মানে যে 4-এর 8, 2-এর 4 আর 1-এর 2 এই 3টে ভগ্নাংশই সমান, এই 3টে ভগ্নাংশই সমান। তো এই ভগ্নাংশকে বলা হয়, এই 3টে ভগ্নাংশকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য মূলদ সংখ্যা বা ভগ্নাংশ। ঠিক আছে, সমতুল্য মূলদ সংখ্যা, সমতুল্য মূলদ সংখ্যা। তো 4/8, 2/4, 1/2। এটা কি করে হলো? এবার দেখো 4/8 আছে, তোমরা যদি 4 দিয়ে কেটে দাও তো 4 1-এ 4, 4 2-এ 8, তো 1-এর 2। 2/4 আছে, এটাকেও তোমরা যদি 2 দিয়ে কেটে দাও, 2 1-এ 2, 2 2-এ 4, তো এটাও 1-এর 2। তো এটাও 1-এর 2, এটাও 1-এর 2 আর এটাও 1-এর 2। তো যদি কোনো ভগ্নাংশের কোনো ভগ্নাংশের যে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করো, যদি সমান হয়ে যায় তাহলে সেগুলো সমতুল্য মূল সংখ্যা হয়ে যাবে। যেমন আমি কিছু ভগ্নাংশ নিচ্ছি, আরও কিছু ভগ্নাংশ নিচ্ছি। যেমন 2-এর 8 নিলাম, 3-এর 12 নিলাম এবং 8-এর 32 নিলাম। তো দেখো এগুলো যদি আমি কেটে দিই, 2 1-এ 2, 2 4-এ 8, 3 1-এ 3, 3 4-এ 12, 8 1-এ 8, 8 4-এ 32, সরি এটা 1 হবে, 8 1-এ 8, 8 4-এ 32। তো দেখো 3টি সংখ্যাই কিন্তু 1-এর 4, 3টি সংখ্যাই কিন্তু 1-এর 4-এর সমান। তো এই সংখ্যাগুলোকে বলা হয় সমতুল্য মূল সংখ্যা। কোনগুলোকে? 2-এর 8, 3-এর 12 এবং 8-এর 32। এবং এই 1-এর যে 4টা আছে, এই 1-এর 4 সংখ্যাটাকে বলা হয় লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার। ঠিক আছে, তোমাকে প্রশ্নতে জিজ্ঞেস করতে পারে যে 2-এর 8-এর লঘিষ্ঠ আকার কত হবে, 2-এর 8-এর লঘিষ্ঠ আকার কত হবে? তো তুমি সিম্পলি কী করবে, কাটাকুটি করে নেবে। 2 1-এ 2 আর 2 4-এ 8, 1-এর 4। তো 1-এর 4 হবে লঘিষ্ঠ আকার। সেরকম বুঝতে অসুবিধা হলে তোমরা এটাও করতে পারো যে তোমরা কি করবে, এটাকে করবে 1-এর 4 লিখবে। ধরো আমি 8-এর 32 লিখছি, তো 8টাকে তোমরা উৎপাদকে ভেঙে নেবে। 2 4-এ 8, 2 2-এ 4, তো কত হলো? 2 গুণিত 2 গুণিত 2। আর নিচে 32টাকেও ভেঙে নেবে। 32টা করলে কত হবে? 2 16-ই 32, 2 8-এ 16, 2 4-এ 32, 2 2-এ 4, তো 5টা 2 হচ্ছে না? ঠিক, 5টা 2। এবার 2 2 কেটে দাও, 3টা 2 কেটে যাবে। তো এখানে 5টা 2 ছিল, তো 1টা 2, 2টা 2 থেকে গেল, উপরে কিছু নেই মানে 1 আছে। তো 1/2 গুণিত 2 4,
তো এটা হয়ে গেলো লঘিষ্ঠ আকার। এইভাবেও তোমরা বের করতে পারো। আশা করি সমতুল্য মূল সংখ্যা বুঝতে পেরেছো। এরপরে আমরা যখন এক্সারসাইজ সলভ করব তখন আরও ভালো করে বোঝাবো। এবার আসবে সংখ্যা রেখা। এবার আসলো সংখ্যা রেখা, ঠিক আছে। তো সংখ্যা রেখা